রাশেদ খান এবং তারেক রহমান যখন ওসমান হাদি শহীদ হলেন তারপর থেকেই তারা একটু উল্টোপাল্টা বক্তব্য দেয়। জামায়াতকে নিয়ে বা শিবিরের বিরুদ্ধে বক্তব্য দিলে অনেকে কিন্তু আলোচনায় আসে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা সম্ভবত অবগত আছেন বিশেষ করে রাজনৈতিক বিষয় নিয়ে বা রাজনীতির মাঠ নিয়ে। আপনারা দেখবেন ওসমান হাদিকে যখন হত্যা করা হয়েছে বা গুলি করা হয়েছিল বা গুলির পর যখন তিনি নিহত হয়েছেন, কয়েকদিন পর যখন শহীদ হলেন, তার পরবর্তী সময় থেকে এখন অবধি রাজনীতির মাঠে কয়েকজন নেতা বা মাঠ পর্যায়ের বা রাজপথের নেতাও যদি বলি ভুল হবে না, এমন কয়েকজন নেতার আমূল পরিবর্তন এসেছে। আবার কেউ কেউ খুব জেগে উঠেছে। আমি যদি অতি সাম্প্রতিককালের কয়েকটি বিষয় তুলে ধরি তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। কয়েকজনের নাম বলতে চাই। এক হচ্ছে যেমন গতকালকে একটি ফেসবুকে পোস্ট দিয়েছেন, তার আগেও কয়েকটি বক্তব্য দিয়েছেন যেগুলো সামাজিক মাধ্যমে বেশ প্রচার হয়েছে। তিনি হচ্ছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। এখন কোন দলে তিনি আছেন সেটা আমার জানা নেই। তিনি কি গণ অধিকারের নাকি বিএনপির সেটা আসলে এখনো আমি নিশ্চিত নই। তবে তিনি বিএনপির পক্ষে মনোনয়ন পেয়ে তিনি নির্বাচন করেছিলেন। তো তিনি যে বক্তব্যগুলো দেন, রাজনীতির মাঠে এমন বক্তব্য হবেই। প্রতিপক্ষ দলকে বা বিরোধী পক্ষ অথবা প্রতিযোগী বা নিজের দলেও সমালোচনা হবেই। একজন আরেকজনের বিরুদ্ধে বা তার বক্তব্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে উল্টাপাল্টা কথা বলবেন। এটা রাজনীতির একটা শিষ্টাচার বা রাজনৈতিক একটা ধর্ম। তবে কিছু কিছু বিষয় আসলে পরিষ্কার বোঝা যায়। যবে থেকে ওসমান হাদি শহীদ হলেন তারপর থেকেই হয়তো দুইজন রাজনীতিবিদ বলি বা বক্তাও বলা যেতে পারে বা ফেসবুকে যারা বক্তব্য দিয়ে খুব ভাইরাল হওয়ার চেষ্টা করে বা চেষ্টা করেছে বা সফলও হয়েছে, তাদের মধ্যে একজন হচ্ছে রাশেদ খান, গণ অধিকার পরিষদের অথবা বিএনপির এখন তিনি। আর আরেকজন হচ্ছে আম জনতা পার্টির তারেক রহমান, যাকে আম তারেক বলা হয়। এই দুইজনের বক্তব্য যখন আপনি 5ই আগস্টের আগে বা পরে অথবা 5 আগস্ট নয়, ওসমান হাদি যখন শহীদ হলেন তারপরে এবং তার আগের বক্তব্যগুলো যখন আপনারা মিলাবেন তখন বুঝতে পারবেন যে এই দুজন আসলে কিন্তু অসুস্থ না, অথবা এমন নয় যে তারা লোভী, টাকা পয়সা খেয়েছে, লোভে পড়েছে, এমন কোনো প্রমাণ আমি দেখিনি। কারণ তাদের দুইজনের ইন্টারভিউ আমি নিয়েছি, তাদের সাথে দীর্ঘ সময় কথা হতো এবং তাদের মেন ফিলোসফি বা তারা আসলে দেশ নিয়ে কী ভাবেন এটাও কিন্তু আসলে আমি বুঝতাম বা দেখতাম, বা ইন্টারভিউ নেওয়ার আগে এবং পরেও আমরা বুঝতাম। কিন্তু এখন কেন তারা এত উদ্গ্রীব হয়ে গেল বা উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে বা অনেকাংশে মনে হয় যেন কিছু খেয়ে তারপরে বক্তব্য দিতে গিয়ে যখন মানুষ খেয়ে হারিয়ে ফেলে, সম্ভবত এমন আপনারা হয়তো মনে আছেন মহসিন নামে একজন সমাজ কল্যাণ মন্ত্রী ছিল আওয়ামী লীগের, যিনি মারা গিয়েছেন। তিনিও মাঝে মাঝে মাইক্রোফোনের সামনে উল্টাপাল্টা বক্তব্য দিতেন, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। তা আমার মনে হয় তার থেকেও আসলে নিম্নমানের বক্তব্য এখন দিচ্ছেন রাশেদ খান এবং তারেক রহমান। তারেক রহমানের ব্যাপারটা আলাদা, আম জনতা পার্টির, কারণ উনি শুরু থেকে একটু উল্টাপাল্টা বক্তব্য দিতেন। তবে দেশের পক্ষে মানুষের জন্য কথা বলতেন, এটা অবশ্যই মানতে হবে। কিন্তু ওসমান হাদি শহীদ হওয়ার পর তারও আসলে একটু প্রবলেম দেখা দিয়েছে। রাশেদ খানের ব্যাপারটা তো একটা চরম আকারে চলে গেছে, কারণ রাশেদ খান তারেক রহমানের থেকেও অনেক ভালো এই গণ অধিকার পরিষদ আম জনতা পার্টির তারেক রহমানের থেকে, বা বিপি নুরুল হক নূরের একজন সহযোদ্ধা। এমনকি রাশেদ খানের কিন্তু একটা হিস্ট্রি আছে। কোটা সংস্কার আন্দোলনটা যেটা শুরু হলো যে 2018 সালের দিকে, ওটার ভিত কিন্তু আসলে তৈরি করা অথবা সম্মুখ যোদ্ধা, জীবনকে বাজি রেখে সামনে কথা বলার যে কয়েকজন অগ্রনায়ক ছিল, তখন নুরুল হক নূরের অতটা আমি মনে করি না যে সুনাম বা সাহস ছিল। এই রাশেদ খান কিন্তু তখন সাহস দেখিয়েছিল, তাকে সম্ভবত
19 দিন কিংবা তারও বেশি সময় রিমান্ডে নেওয়া হয়েছে, তার নখ তুলে ফেলা হয়েছিল, মানে প্রচুর নির্যাতন করা হয়েছিল। তার মাও অনেক কান্নাকাটি করেছেন আদালতে গিয়ে, সেটা আমরা গণমাধ্যমে দেখেছি। তাকে সে সময় শিবির বানানোর জন্য ইত্তেফাক সহ কয়েকটা পত্রিকাতেও নিউজ হয়েছিল। তো সেই রাশেদ খান এখন উগরে গেছে বা বিগড়ে গেছে অথবা উদ্গ্রীব হয়ে গেছে, যে ভাষায় বলি, উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে। এটার মূল কারণ হচ্ছে তার এবং তারেক রহমানের আমজনতা পার্টির, তারা আসলে একটা ভয়ে আতঙ্কিত আছে এখনো। যখন ওসমান হাদি শহীদ হলেন তারপর থেকে তারা একটু কি বলে, একটু উল্টোপাল্টা বক্তব্য দেয়। তবে আমার মনে হয় যে দেশকে যারা ভালোবাসে তারা কখনো ভয় পায় না বা উদ্গ্রীব হয় না, সচেতনভাবে বক্তব্য দেয়, সচেতনভাবে তারা রাজপথে থাকে। তা আমার মনে হয় যে এই বিষয়গুলো রাশেদ খান এবং তারেক রহমান বুঝে থাকবেন, কেননা তাদের মতো উচ্ছ্বসিত, এমনকি খুব কি বলে সাহসী বক্তা বা রাজনীতিবিদ, সম্মুখ যোদ্ধা বাংলাদেশের দরকার আছে। কিন্তু তারা যে ভয় পেয়ে বা আতঙ্কিত হয়ে এখন ধরেন বক্তব্য দিচ্ছে, বিশেষ করে এখানে একটা বলা উচিত যে জামায়াতকে নিয়ে বা শিবিরের বিরুদ্ধে বক্তব্য দিলে অনেকে কিন্তু আলোচনায় আসে। এটা অনেকে বলে, টকশোতে আমরা দেখি যে যখন জামাত নিয়ে উল্টাপাল্টা বক্তব্য দেওয়া হয় তখন টকশোতে ডাকা হয়। তো তারা কিন্তু ভাইরাল হওয়া বা ডাকার জন্য এটা করে আমার মনে হয় না, তারা আসলে ভয়ে করে। কারণ আমরা যতটুকু জানি যে ভারতের বিরুদ্ধে তার কথা বলতো আগে, তো জামায়াতের বিরুদ্ধে কথা বললে ভারত খুশি হয় বা ভারত মনা বা আওয়ামী লীগ খুশি হয়, বিষয়টা এরকমই বোঝা যায় আর কি। বিএনপির ক্ষেত্রেও তাই। তবে তারা আওয়ামী লীগ সেটা বলা যাবে না, তারা অবশ্যই মানে সম্মুখ যোদ্ধা, কিন্তু তারা আসলে ভয়ে আছে, আতঙ্কিত আছে। তাদের এই আতঙ্ক দূর করা উচিত, ভালোভাবে সচেতনভাবে বক্তব্য দেওয়া উচিত, কার বিরুদ্ধে বক্তব্য দিতে হবে, কার বক্তব্যের সমালোচনা করতে হবে, সবকিছু তারা জানে। কিন্তু তারা যে আসলে এখন মানে একটা শব্দ করলে যে দৌড়ে পালাবেন, আমার মনে হয় এটাই বোঝা যায় তাদের বক্তব্যে। কারণ তারা ওই যে বললাম, শহীদ ওসমান হাদির শহীদ হওয়ার পর থেকেই তারা আসলে একটু বিগড়ে গেছে, উদ্গ্রীব হয়ে গেছে, আতঙ্কে আছে। তারা মনে হয় যেন তাদেরকে কেউ না কেউ পিছন থেকে বা সামনে থেকে গুলি করবে। এখন জীবন মৃত্যুর মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ কাকে কখন মারবে, কখন তাকে উপরে উঠাবে, কখন কোটিপতি বানাবে, কখন ফকির বানাবে, এটা আল্লাহই ভালো জানেন। কিন্তু সব অবস্থানেই নিজেকে সচেতন এবং সত্যবাদী, এমনকি ন্যায়পরায়ণ হিসেবে উপস্থাপন করা উচিত বলে আমি মনে করি। প্রিয় দর্শক, রাশেদ খান এবং আমজনতা পার্টির তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য নিয়ে আপনার মূল্যায়ন কি? অবশ্যই মন্তব্য করে জানাতে পারেন। প্রিয় দর্শক, আপনারা যেখানে আছেন সেখান থেকে অন্তত একটি ভালো কাজ করবেন। আসসালামু আলাইকুম।